ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। তো শুরু করছি আমাদের দ্বিতীয় ঘটনা। আমাদের দ্বিতীয় ঘটনাটা লিখে পাঠিয়েছে মুনা নামের একজন। মুনা বর্তমানে ক্লাস 8-এ পড়ে। মুনা তার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনাই আমাদের সাথে আজকে শেয়ার করেছে। তো চলুন মুনার ঘটনাটা শুনি। ঘটনাটা শুরু হয় খুব বেশি দিন আগে না, 2022 সালে। ছোটবেলা থেকেই মুনার একটা শখ ছিল। সে গানের প্রতি আকৃষ্ট ছিল, সে গান শিখতে পছন্দ করত, গান গাইতে পছন্দ করত। হঠাৎ একদিন মুনার বাবার চাকরির সুবাদে তারা বাসা চেঞ্জ করে নতুন একটা বাসায় গিয়ে ওঠে। এলাকার নাম সে মেনশন করে নাই, জাস্ট নতুন বাসা। সেই নতুন বাসাটা ছিল 5 তলা, আর তারা 5 তলায় থাকত। বাসার পাশে একদম দেওয়াল ঘেঁষে একটা বড় বট গাছের মতো উঠে গিয়েছিল, যেটার ডালপালা চারদিকে একদম ছড়ানো ছিল, একদম ছাতার মতো। মুনা প্রায় রাতেই পড়াশুনো শেষ করে 9টা-10টার দিকে সে তার গিটার নিয়ে ছাদে চলে যেত। আর সেই বট গাছের যে পাশে ডালপাটা ছড়ানো ছিল, ওখানকার নিচে বসে সে গান প্র্যাকটিস করত, গান গাইত। তার ঘরের মধ্যে গান গাইলে হয়তো ফ্যামিলির বিরক্ত হতো, অনেকের ভালো লাগতো না, এই কারণে সে নিজে একা একা গিয়া দূরে ছাদে গিয়ে গান গাইত। হঠাৎ একদিন রাতে গান প্র্যাকটিস করার সময় মুনার মনে হয় যে কেউ তার সামনে দিয়ে খুব দ্রুত দূরে চলে গেল। কিন্তু মুনা সেটা খুব একটা গুরুত্ব দেয় না, সে মনের মভুল মনে করেই সেটা এড়িয়ে যায়, আর তার মতো সে গান গাইতে থাকে। এর কিছুক্ষণ পর মুনার হঠাৎ মনে হয় কেউ তার পাশে বসে আছে। কিন্তু যখনই মুনা পাশে তাকিয়ে দেখে, তখন দেখে কেউ নেই। কিন্তু তার ফিল হচ্ছিল, নিজের ভিতরে এরকম একটা ফিল হচ্ছিল যে তার পাশে কেউ বসে আছে, সে জাস্ট দেখতে পাচ্ছে না। মুনার তখন একটু একটু ভয় কাজ করতে শুরু করে। তার সাথে সাথে সে তার রুমে চলে যায়। রুমে গিয়ে মুনা ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে গিয়ে যখনই আয়নার দিকে তাকায়, তখনই সে আয়নায় একটা বিভৎস চেহারার একটা ভয়ানক একটা ক্রিচার দেখতে পায়, যেটার দুটো চোখ ছিল একদম টকটকে লাল। সে ওটা দেখে জাস্ট আর সহ্য করতে পারে না, এত ভয় পায় যে সে কোনো রকম চিৎকার দিতে পারে না, সাথে সাথেই সেন্সলেস হয়ে যায়। আর যেহেতু তখন বেশ রাত হয়ে গিয়েছিল, তো বাসার সবাই তখন ঘুমিয়ে গিয়েছিল, কেউ তখন টের পায়নি। পরদিন একদম সকাল পর্যন্ত সারা রাত সে ওয়াশরুমে পড়েছিল, কেউ জানতও না। সকালবেলা মুনার মা যখন তাকে ডাকতে আসে, তখন সে দেখে সে ওয়াশরুমে পড়ে আছে, আর মুনার চোখ দুটো ভয়ানক রকমের লাল হয়ে আছে, তার প্রচণ্ড জ্বর উঠে গেছে। মুনার মা তাড়াতাড়ি করে তার বাবাকে ডাকে আর তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু তখনও মুনা কোনো কথা বলতে পারছিল না। এরপর আবার মুনার সুস্থ হওয়ার পর তাকে আবার বাসায় ফেরত নিয়ে আসা হয়। কিন্তু বাসায় নিতে নিতে রাস্তায় মুনা বমি করতে শুরু করে, আর তার বমির সাথে সাথে অল্প রক্ত আসছিল। এসব দেখে মুনার বাবার কিছুটা সন্দেহ হয়। পরের দিনই সে একজন স্পিরিচুয়াল হুজুর টাইপের, ঠিক কবিরাজ না, একটা স্পিরিচুয়াল হুজুর তার কাছে নিয়ে আসে। যাওয়ার সাথে সাথেই সে দেখে বলে যে আপনার মেয়ের মধ্যে কোনো একটা সুপার ন্যাচারাল কিছু একটা নজর পড়েছে, এটা আমাকে আরও ভালোভাবে দেখতে হবে। তারপর সে মুনাকে ফ্লোরে বসিয়ে একদম চারপাশে কিছু মোমবাতির মতো লাইটের মতো জ্বালিয়ে সে সূরা পড়তে শুরু করে। এরপর আসলে মুনার সাথে কি হয় সেটা সে নিজেও জানে না, সে নিজেও বলতে পারে না যে তার সাথে আসলে তখন কি হয়েছিল। সেই মুহূর্তের মেমোরিটা তার একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো পরবর্তীতে মুনা তার মায়ের কাছে ঘটনাটা জানতে পারে যে একজন যে আলেম যে আসলে তাকে দেখছিল, সে জানিয়েছে যে তার শরীরে একটা জিন ভর করেছে, যে মূলত তাকে ভালোবেসে ফেলেছে। সে তাকে নিজের করে পেতে চায় আর তাকে তাদের দুনিয়ায় নিয়ে যেতে চায়। আর সেই জিনটা বেশ শক্তিশালী, কিন্তু সে কখনোই মুনার কোনো ক্ষতি করবে না। এদিক থেকে বেশ ভালো জিন। সে অনেক চেষ্টা করেছে এই জিনটাকে বুঝিয়ে শুনিয়ে তার শরীর থেকে বা তার নজর ছাড়ানোর জন্য, কিন্তু জিন বলতে থাকে যে আমি তার কোনো ক্ষতি করব না, আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি তাকে সম্পূর্ণ নিজের করে পেতে চাই, আমি তাকে কখনো অন্য কোনো ছেলের হতে দেব না। এই সব ঘটনাই সে তার মায়ের কাছে জানতে পারে। তো ফাইনালি কিছুদিন পর সেই যে কবিরাজ যে লোক সে আসে, এসে মুনার হাতে একটা তাবিজ বেঁধে দেয় আর বলে যে এটা পড়া থাকলে তোমার আশেপাশে জিন থাকলেও সে তোমার উপর ভর করতে পারবে না, সে চাইলেও তোমার শরীরের উপর তার অ্যাক্সেস নিতে পারবে না। আর যত দ্রুত সম্ভব এই বাসাটা তোমরা ছেড়ে দাও, আর কখনো ভুলেও এই তাবিজটা নিজের শরীর থেকে আলাদা করবে না, সব সময় এটা পড়ে থাকবে। আর এর কিছুদিন পরও সত্যি সত্যি মুনা ওই বাসা ছেড়ে দেয়। এখন পর্যন্ত মুনার মাঝে মাঝে ফিল হয় যে তার আশেপাশে কেউ আছে, কিন্তু ওরকম শরীরে অ্যাক্সেস নেওয়ার মতো বা সিরিয়াস কিছু তার কখনো ফিল হয় না। এখনো পর্যন্ত সে বেশ নর্মাল জীবনই কাটাচ্ছে।
তো এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা, যেটা মুনা পাঠিয়েছে। মুনাকে অসংখ্য ধন্যবাদ লিখে পাঠানোর জন্য। আর এবার চলুন আমাদের থার্ড অ্যান্ড লাস্ট যে ঘটনাটা আছে সেটা আপনাদেরকে বলি। শুরু করছি আমাদের তৃতীয় ঘটনা। আমাদের তৃতীয় ঘটনাটা পাঠিয়েছে শরীয়তপুর জেলার নড়িয়া থানার বীজহারি নামের একটা গ্রাম থেকে, আর পাঠিয়েছে আদিবা নামের একজন। আদিবা ক্লাস 10-এ পড়ে। ঘটনাটা ঘটে আদিবার বান্ধবী তিতুর সাথে। নামটা খুব সুইট। তো তিতুর ঘটনাটা খুব বেশি দিন আগের না, গত জানুয়ারি মাসের ঘটনা, অর্থাৎ খুব অল্প কিছু মাস আগের ঘটনা। তিতুর মায়ের তখন অপারেশন করার কারণে তিতুর মাকে হাসপাতালে 1 মাস ভর্তি থাকতে হয়। আর তিতু তখন প্রতিদিন তার মাকে হাসপাতালে দেখতে যেত। হঠাৎ একদিন রাতের বেলা তিতু তার মাকে দেখার জন্য হাসপাতালে যায়, কিন্তু সবসময় সে হিজাব পরতো বা বোরখা পরতো, মানে একদম ভালোই পর্দা টর্দা করতো। কিন্তু সেদিন সেটা করে নাই। সেদিন তার চুল ছেড়ে সে কোনো রকম বোরখা টোরকা না পরেই সে স্বাভাবিকভাবেই তার মাকে দেখে সে ফিরে আসছিল। কিন্তু আসার সময় তাকে রাস্তার একটা বড় তেঁতুল গাছের নিচ দিয়ে যেতে হতো। আর সেইখানে সে একটা দোকানে এসে একটা পিঠা কিনে খায়। যখন সে পিঠাটা খাচ্ছিল তখন তার মনে হয়েছিল তার শরীর দিয়ে বাতাসের মতো কি জানি চলে গেছে। তখন সে ব্যাপারটা আমল না করে খুব স্বাভাবিকভাবে নেয়, নিয়ে এসে তার বাসায় চলে যায়। তিতুর মা যেহেতু হসপিটালে ছিল, তিতুর সাথে তখন তিতুর বাবা ঘুমাতো। কিন্তু সেদিন তিতুর বাবাও ঘুমাতো অনেক লেট করে। তিতুর বাবা তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখতে থাকে, আর তিতু তখন ফোন চালাচ্ছিল। হঠাৎ করে তিতুর মুখ আর ফোনের মাঝখানে যে দূরত্বটা, এর মাঝখানেই কেউ এসে হাত দেয়। আর যেহেতু মোবাইলে লাইট ছাড়া তেমন কোনো লাইট ছিল না, তাই তিতু ভালো করে কিছু দেখতেও পায় না। সে ভয়ে জোর একটা চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে তার বাবা দৌড়ে আসে, আর তিতুকে তখন দোয়াও পড়ে বা ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। কিন্তু পরের দিন তার বাবা ঘুম থেকে উঠে দেখে যে সারা ঘরে, এমনকি ফ্রিজেও নখের আঁচড়। মনে হচ্ছিল খুবই গাঢ়ভাবে খুব শক্তিশালী বড় বড় নখওয়ালা কেউ ঘরের মধ্যে আঁচড়ে গেছে। ঘরের দেয়ালে আঁচড়, ফ্রিজে আঁচড়, অনেক জায়গায় আঁচড়। আবার তারপর দিন তিতু স্কুল থেকে আসার পর ভাত খাওয়ার সময় দেখে যে তার বাসার বারান্দায় একজন 6 বা 7 ফুট লম্বা একজন মানুষ উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। মানে তার পা উপরের দিকে, মাথা নিচের দিকে। তার পরনে সাদা কাপড় আর মাথার চুলও বেশ লম্বা ছিল, মানে উল্টো হয়ে সম্পূর্ণ ফ্লোরে পড়ছে এরকম। তিতু জানে যে তার বাড়িতে তার বাবা ছাড়া আর এই মুহূর্তে কেউ থাকার কথা না। সে ভয় পেয়ে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। সেই দিন রাতেই আবার তিতু অনুভব করে যে তার সাথে কেউ অশ্লীল কাজ করার চেষ্টা করছে। এরকম পরপর 2-3 দিন হয়। তিতু হাসপাতালে গিয়ে তার মাকে তখন জানায়। তার মা বলে যে ঘরে নামাজ টামাজ পড়ার জন্য, নিয়মিত কোরআন তেলাওয়াত করার জন্য, সূরা পড়ে তার শরীর বন্ধ করে ঘুমাতে। তিতু তার মায়ের কথা মতো সেটাই করে। আর এর কিছুদিন পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। 4-5 দিন পর্যন্ত তার কোনো সমস্যা হয় না। তারপর তিতুর মা সুস্থ হয়ে আবার বাসায় ফিরে আসে। হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়। যেদিন তিতুর মা বাসায় আসে সেদিন রাতের বেলা তিতু তার বেডরুমের মেঝেতে বসে ভাত খাচ্ছিল আর ফোনে জাস্ট র্যান্ডম স্ক্রল করছিল। তিতুর বাবা আর মা দুজনেই তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তিতু বসেছিল একদম খাটের সামনের মেঝেতে। হঠাৎ করে সে দেখে খাটের নিচ থেকে একটা ভয়ঙ্কর আকৃতির লোক চাদর মুড়িয়ে তার দিকে হেসে হেসে তাকে হাত দিয়ে ডাকছে। সাথে সাথে তার ভাতের থালা ফেলে দৌড়ে বাসার বাইরে চলে যায়। এতটাই ভয় পায় যে সে বাসার সামনেই তখন আসতে চাচ্ছিল না। তিতুর বাবা তাকে শান্ত করে কোনো মতন রাতটা পার করায়। আর সারা রাত তখন তিতু বাসার বাইরেই কাটায়। সে ঘরের ভেতর আসতে চাচ্ছিল না। অবস্থা খারাপ দেখে পরদিনই তিতুর বাবা একজন হুজুর নিয়ে আসে, তার এলাকার হুজুরকে নিয়ে আসে। সে তাকে দেখে বলে তিতুর খোলা চুল দেখে তার উপর একটা স্পেশাল জিনের নজর পড়েছে। এই জিনের নাম হলো খবিশ। এই খবিশ জিন সাধারণত মানুষকে অনেক ভয় দেখায়, অনেক পেরেশানির মধ্যে রাখে, অনেক বিরক্ত করে। এই হলো তার স্বভাব। সো তিনি তাকে একটা রিচুয়াল দেন, যে রিচুয়ালটা তাকে 41 দিন পর্যন্ত পালন করতে হবে। আর তাকে একটা তাবিজ পরিয়ে দেয়, তার গলায় একটা লকেটের মতো তাবিজ পরিয়ে দেয়। আর রিচুয়ালটা 41 দিন পর্যন্ত পালন করতে বলে। তো এইটা সে তার কথা মতো করে, আর এটা করার পরে ফাইনালি সে সবকিছু থেকে মুক্ত হয়ে যায় এবং এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, সবকিছু স্বাভাবিক আছে। তো এই ছিল আমাদের আজকের টোটাল 3টা ঘটনা। তো আশা করি আপনাদের ঘটনাগুলো ভালো লেগেছে। আর যারা ঘটনাগুলো পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যারা ঘটনাগুলো লিখে পাঠান, আমি একটু তাদের সবাইকে বলবো যে ঘটনাগুলো একটু সুন্দর করে গুছিয়ে লিখে পাঠাতে। অনেক সময় অনেক কনটেক্সট মিসিং থাকে, অনেক সময় ঘটনাগুলো আমার বুঝতে সমস্যা হয়। যেখানে আমার এই বুঝতে সমস্যা হয় তখন অডিয়েন্স তো অবশ্যই আরো বেশি সমস্যার মাঝে পড়বে। তো আমি এক্সপেক্ট করব যারা ঘটনা লিখে পাঠাবেন একটু গুছিয়ে লিখে পাঠাবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। তো আবার দেখা হবে কিছুদিন পরে আরো কিছু ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের সাথে কখনো কোনো ধরনের ভৌতিক ঘটনা না ঘটুক। আল্লাহ হাফিজ।